আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। প্রথমে আমি তোমাদের ময়মনসিংহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে হাবিবা আক্তার, প্রভাষক সমাজ বিজ্ঞান, বোলা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞান উৎপত্তি ও বিকাশ এই অধ্যায় থেকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করব। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। এই পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা যা যা বলতে পারবে তা হলো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বলতে পারবে, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ ধারা যে ব্যাখ্যা সে ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করছি। প্রথম যে আলোচনা আছে, সমাজ সম্পর্কে জানতে হবে। সমাজ বিজ্ঞান পাঠ করতে হলে অবশ্যই সমাজ সম্পর্কে জানতে হবে। সমাজটা কি, সমাজের উৎপত্তি কোথা থেকে, সমাজে কি সমাজের সম্পর্ক, এই বিষয়গুলো আমাদের প্রথমে জানতে হবে। প্রখ্যাত আমেরিকান সমাজবিজ্ঞানী F.H. গিডিংস বলেছেন, মানুষ পরস্পর সম্পর্কযুক্ত, যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করে এবং এই উদ্দেশ্য সাধনের জন্য যে যদি ঐক্যবদ্ধ হয় বা কোনো সংগঠন গড়ে তোলে, তখনই সেটা কি হয়, একটি সমাজ গড়ে ওঠে। এই সমাজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে কি করতে হবে, সমাজ বিজ্ঞান আলোচনা করতে হবে। সমাজ বিজ্ঞান পাঠের অবশ্যই প্রয়োজন রয়েছে। সমাজ বিজ্ঞান পাঠ করলে এই সমাজ সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। তারপরে 2 নাম্বার হচ্ছে, দেখো, সম্প্রদায় সম্পর্কে জানতে হবে। সমাজ বিজ্ঞান আলোচনা করতে হলে অবশ্যই যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায় সম্পর্কে আমাদের জানতে হবে। সম্প্রদায় হচ্ছে কি, রীতিনীতি, তারপরে আচার ব্যবহার, ধর্ম, ভাষা, অন্যান্য সামাজিক যে বন্ধন, এই বন্ধনগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায় ইত্যাদি। যদিও বাংলাদেশের সম্প্রদায়ের কি আছে, গুরুত্ব আর রয়েছে। সমাজবিজ্ঞান পাঠের জন্য এই জন্যই আমাদের কি করতে হবে, সমাজবিজ্ঞান পাঠের জন্য সম্প্রদায় সম্পর্কে অবশ্যই জানতে হবে। এখন তৃতীয় নাম্বার যে প্রয়োজনীয়তা হচ্ছে, সংঘ সম্পর্কে জানতে হবে। তোমরা অবশ্যই জানো সংঘটা কি। সংঘটা হচ্ছে যে এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য যখন মানুষ একত্রিত হয়ে একটি কি করে, সমষ্টিবদ্ধ একটি সমিতি তৈরি করে, সেটি হচ্ছে সংঘ। এই সংঘটা যেমন ক্রিকেট দলের জন্য একটা সংঘ তৈরি করতে হয়, ক্রিকেট দলের জন্য সংঘ করতে হয়। তারপর হচ্ছে রাজনৈতিক দলের জন্য সংঘ তৈরি করতে হয়। তারপরে শিক্ষক সমিতি তৈরি করতে হয়। এগুলি তৈরি করতে হয়। এই ফুটবল যে খেলোয়াড়দের ক্লাবের অন্তর্ভুক্ত করার জন্য যে দল গঠন করা হয়, এই দলের একটি কি থাকে, একটি সংঘবদ্ধ একটি সমিতি থাকে। এই সমিতিকে কি বলে, সংঘ। এই সংঘ সম্পর্কে জানতে হলে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তারপরে আমরা যাব 4র্থ নাম্বার যে বিষয়টা হচ্ছে, সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানতে হবে। সমাজবিজ্ঞান পাঠ করতে হলে সামাজিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ব্যক্তির আচরণের যে প্রতিষ্ঠিত রূপ, ধরন, এটি হচ্ছে কি প্রতিষ্ঠান। সমাজে প্রচলিত রীতিনীতি যখন
পালন করা অলঙ্ঘনীয় এবং প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তাকে কি বলে? প্রতিষ্ঠান বলে। সমাজের বৈচিত্র্য জটিলতায় পরিণত হয় প্রতিষ্ঠান বলে। আমেরিকান সমাজের বিজ্ঞান গিডিংস বলেছেন, মানব সমাজের যদি মহৎ ও অকল্যাণকর সামাজিক প্রতিষ্ঠান এক যুগ থেকে অন্য যুগে বর্তায়, সেটি হচ্ছে কি? সামাজিক প্রতিষ্ঠান। তাহলে আমরা কি জানলাম? যে সমাজবিজ্ঞান পাঠের জন্য অবশ্যই কি প্রয়োজন? সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে সমাজ কাঠামো সম্পর্কে জানতে হবে। সমাজ কাঠামোটা কেমন সেই সম্পর্কেও আমাদের জানতে হবে। সমাজে যে কাঠামো, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, এই কাঠামোগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এই কাঠামোগুলো সম্পর্কে যে জানতে পারলে সমাজ বিজ্ঞান সম্পর্কে জানা যাবে। মানব প্রক্রিয়া, সমাজ বলা হয়। মানুষ প্রক্রিয়ার যে সমাজে সুষ্ঠুভাবে মানুষ চলাফেরা করার জন্য, সুষ্ঠুভাবে বাঁচার জন্য যে অবস্থায় বসবাস করে, সেটাই হচ্ছে সমাজ। এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি কাঠামো তৈরি করা হয়। এই কাঠামো হচ্ছে সমাজ কাঠামো। এই সম্পর্কে আলোচনা করার জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এখন তারপর হচ্ছে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে আছে। এই যে সমাজের যে উচ্চ যে ভেদাভেদ আছে, ধনী গরিব ভেদাভেদ আছে, এই ভেদাভেদ সম্পর্কে জানতে হলেও আমাদের কি করতে হবে? সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে টিপি বটমোর তার সোসিওলজি গ্রন্থের সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সমাজের কোনো ব্যক্তি, কোনো সমাজস্থ ব্যক্তি সমাজের স্তর বিন্যাসের বাইরে নয় তিনি বলেছেন। এখন তারপরে আমরা যাব সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হবে। সুসংঘবদ্ধ এবং সুষ্ঠুভাবে টিকে থাকার জন্য আমাদের একটি সুন্দর, সুষ্ঠু এবং সমাজের বাস করা সমাজস্থ মানুষের কার্যকলাপে বসবাস করা আমাদের প্রয়োজন। যখন ব্যক্তি বা সমষ্টি আচার আচরণের কি ধাপের মানে কি চাপ আরোপিত হয়ে থাকে, তখন তাকে সমাজের খুঁজে পায়, মানে ব্যক্তির সমষ্টির মধ্যে হয়েছে সামাজিক একটা নিয়ন্ত্রণ চলে আছে, সামাজিক একটা প্রভাব হয়েছে। এই সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান আমাদের পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক সমস্যা সম্পর্কে জানতে হলে আমাদের কি করতে হবে? সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজের সমস্যার যেমন মানুষের সমাজে জীবন চলাচল করতে জটিলতার ভিতরে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সমাধান পথ খুঁজতে হবে। এই পথ খুঁজতে হলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। সমাজবিজ্ঞান পাঠ করতে হবে আমাদের। সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সে সম্পর্কেও জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজে বিভিন্ন রকম সমস্যা হয়, সেই বিভিন্ন রকমের সমস্যা দূর করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তারপরে দেখো, সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে জানতে হবে। এই যে যুগ যুগ ধরে বিবর্তনে সমাজ ব্যবস্থার, অর্থনৈতিক, তারপরে রীতিনীতির, চিন্তাধারার যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ধারা সম্পর্কে গতি প্রকৃতি সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন আবশ্যক। এই পরিবর্তনের ধারা সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞানটা অবশ্যই বাঞ্ছনীয়। সমস্যার কারণ, এই পরিবর্তনের যে ধারাগুলো, এই সমস্যার ধারাগুলো জানতে হলে অবশ্যই বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে সমাজের পরিবর্তন আনা যায়। এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। এখন সামাজিক ইতিহাস সম্পর্কে সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের পাঠ অন্যতম। সমাজের সম্প্রদায় অতীতের যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনা সম্পর্কে জানতে হলেও আমাদের কি করতে হবে? ইতিহাস সম্পর্কে জানতে হবে। এই ইতিহাস সম্পর্কে জেনেই আমরা কি করব? ভবিষ্যতে
আমরা সুন্দরভাবে চলতে পারবো। সুতরাং সমাজবিজ্ঞানের সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই সমাজবিজ্ঞানের পাঠ করতে হবে। সমাজে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে সমাজ রয়েছে সেই সম্পর্কে আজকে সমাজবিজ্ঞান আলোচনা করতে যেমন মানুষ প্রয়োজন, তেমনি সমাজও প্রয়োজন। দুটি ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং সামাজিক ইতিহাস আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? সমাজবিজ্ঞান আলোচনা করতে হবে। সামাজিক নীতি নির্ধারণ ও সে বাস্তবায়ন করতে হবে। এই যে সমাজের যে কিছু নীতি আছে, নির্ধারণ আছে, সুষ্ঠুভাবে পরিচালনা, সুনির্দিষ্ট নিয়ম নীতি, শৃঙ্খলা, এগুলি সম্পর্কে আমাদের বাস্তবায়ন করতে হবে, সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। এই নীতি নির্ধারণ ও বাস্তবায়নের জন্য অবশ্যই আমাদের কি করতে হবে? সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে কি করা যাবে? সামাজিক নীতি নির্ধারণ ও এই যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলোকে সমাধান করা যাবে এবং নির্দিষ্ট একটি লক্ষ্য এবং সুন্দরভাবে পরিচালনা করার পথ বাস্তবায়ন করা যাবে। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন। মানুষের একে অন্যের উপর পারস্পরিক যে একটি সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে উন্নতি করতে হলে আর সামনের দিকে ধাবিত করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সহযোগিতা, সহমর্মিতা এবং পারস্পরিক যে ভাবের আদান প্রদান এবং ভালো মন্দ বিবেচনা করে ওঠা সম্ভব। এই পারস্পরিক সম্পর্কের উন্নয়ন করতে হলেও সমাজবিজ্ঞান পাঠ অন্যতম। এখন এই যে সমাজবিজ্ঞানের যে উৎপত্তি ও পটভূমি, বিকাশ ধারা আলোচনা করব। গ্রিক দার্শনিক। দেখো, আমি এখানে একটি ছবি রেখেছি। ইনি হচ্ছেন গ্রিক দার্শনিক প্লেটো। গ্রিক দার্শনিক প্লেটো। এই প্লেটো হচ্ছে মানব চিন্তার আরেকজন, দেখো, এরিস্টটল। দুজন সমাজবিজ্ঞানী, একজন হচ্ছে প্লেটো, আরেকজন হচ্ছে এরিস্টটল। দুজনই গ্রিক দার্শনিক। এরা মানব চিন্তার প্রধান দুটি নায়ক। সামাজিক জীবন সম্বন্ধে যে চিন্তা ভাবনা পাশ্চাত্যের তাদের যে ধারা শুরু হয় সে সম্পর্কে ওনারা দুজন আলোচনা করেছেন। প্রথমে কল্পনা শক্তি দিয়ে চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই গ্রিক দার্শনিক প্লেটোকে তার রিপাবলিক গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস আলোচনা করেছেন। রিপাবলিক গ্রন্থে কি করেছেন? আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস আলোচনা করেছেন। এই প্লেটোরই ছাত্র হচ্ছেন এরিস্টটল। এই এরিস্টটল পলিটিক্স গ্রন্থে সামাজিক সমস্যা যে অধিকতর ভাবে বাস্তববাদী পরিচয় দেয় সে সম্পর্কে আলোচনা করেছেন এই পলিটিক্স গ্রন্থে। তারপরে দেখো, এখানে আরেকজন হচ্ছে ইবনে খালদুন। তার আল মুকাদ্দমা গ্রন্থে কি করেছেন? সমাজের গতিবিধি এবং সমাজ জীবনে বাহ্যিক ও আধ্যাত্মিক শক্তিসমূহ ব্যাখ্যা দিয়েছেন। গতিশক্তি ও আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি সামাজিক ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে কি করেছেন? আল উমরান গ্রন্থে কি করেছে? উমরান প্রত্যয়টি উল্লেখ করেন। এই প্রত্যয়ে সমাজবিজ্ঞান প্রতিশব্দ হিসেবে সমাজবিজ্ঞানকে প্রতিশব্দ হিসেবে পরিচিত পেয়েছেন। অতীতে ঘটনা দলিল, তারপরে বর্তমান ঘটনা পর্যবেক্ষণ, সমাজ জীবনে কতগুলো নিয়ম পরিচালিত হয় সেই নিয়মগুলো সম্পর্কে বিশ্লেষণ করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রের উৎপত্তির যে মূলে যে সামাজিক সংহতি ও দ্বন্দ্ব ভূমিকা সহ রাষ্ট্রের উত্থান পতন রয়েছে সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এই উমরাটা যে প্রত্যয়টি, সে প্রত্যয়। এখন দেখো, এই ইবনে খালদুনের পরে মেকিয়াভেলি, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে মেকিয়াভেলি 16 শতকের ইতালির চিন্তাবিদ। তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্রিন্স। এই
দ্য প্রিন্স গ্রন্থে তিনি মানব প্রকৃতি ও মানব দর্শন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তার মতে মানুষ প্রকৃতিগতভাবে দুষ্ট। মানুষকে প্রকৃতভাবে কি বলেছেন? দুষ্ট বলেছেন। মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে শক্তিশালী কোনো শক্তির ধারা বাধ্য না হলে সে ভালো কিছু করতে চায় না। বাধ্য না হলে সে কি করতে চায় না? ভালো কিছু করতে চায় না। একইভাবে মানুষের মধ্যে কি বিরাজ করে? স্বার্থপরতা, কলহ বিদ্যমান করে। কি বিদ্যমান করে? স্বার্থপরতা ও কলহ বিদ্যমান করে। এটি হচ্ছে মেকিয়াভেলির দ্য প্রিন্স গ্রন্থে আলোচনা করেছেন। মেকিয়াভেলির গ্রন্থটি হচ্ছে দ্য প্রিন্স বিখ্যাত, আর ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি আল মুকাদ্দিমা। এখন আমরা যাব টমাস মোর। মেকিয়াভেলির পরে আসছেন তিনি হচ্ছেন টমাস মোর, আরেকজন চিন্তাবিদ স্যার টমাস মোর। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি উটোপিয়া। এই গ্রন্থে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যা সমাধান করে সে সম্পর্কে আলোচনা করেছেন। রাষ্ট্রের চিত্র তুলে ধরেছেন। রাষ্ট্র চলাফেরা করতে গেলে যে পরিপূর্ণতা, ন্যায় নীতি, তারপরে প্রতিষ্ঠা রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছে। প্রকৃতি বিষয়, নিয়ম শৃঙ্খলা ও রাষ্ট্রীয় সামাজিক রীতিনীতির সামাজিক জীবন সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে কিন্তু সমাজ ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কে এই উটোপিয়া গ্রন্থে আলোচনা করেছেন। টমাস মোরের বিখ্যাত গ্রন্থটা কি হচ্ছে কি উটোপিয়া। টমাস মোরের বিখ্যাত গ্রন্থ হচ্ছে উটোপিয়া। এখন আরেকজন হচ্ছে জিয়াম বাতিস্তা ভিকু। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য নিউ সায়েন্স। তিনিও এই সমাজের যে সমাজ এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবনের যে একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের গবেষণা এবং উপযুক্ত বিষয় নিয়ে মানুষ যে সমাজে কল্যাণমূলক কাজ করে থাকে সেই কল্যাণমূলক কাজ করতে গিয়ে কি করে নিয়মের বাইরে নিয়মের অধীনেও কাজ করে থাকে। বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ ও পাঠের মাধ্যমে সমাজের বিকাশের সূত্রাবলী আবিষ্কার করা হয়। তারপরে দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মন্টেস্কো। তিনি হচ্ছেন একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অফ লস। স্পিরিট অফ ল গ্রন্থে সামাজিক সমস্যার বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেছেন। তিনি গবেষণার ক্ষেত্রে অবদান রাখতে গিয়ে তিনি সমাজের যে মানুষের ভৌগোলিক উপাদানের উপর নির্ভরশীল হতে হয় সেই সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। তারপরে হচ্ছেন আরেকজন বিজ্ঞানী এই সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, সমাজ বিজ্ঞানের উন্নতি বিকাশ নিয়ে আলোচনা করেছেন। তিনি হলেন কদ্রস। তার হিস্টোরিক্যাল হিউম্যান মাইন্ড গ্রন্থে এই সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমের বিকাশ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন এই গ্রন্থে বলেছেন সমাজ পরিবর্তনের তত্ত্বে প্রতিষ্ঠা প্রয়াস পেয়েছিলেন, যা পরবর্তীকালে কি করেছে সমাজ ব্যবস্থার মতবাদের বিকাশে সুদূর প্রসারী প্রভাব বিস্তার ফেলেছিল। এখন দেখো এখানে দেখো তোমরা আরেকজন সমাজ বিজ্ঞানী দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সেন্ট সাইমন। হ্যাঁ, সেন্ট সাইমন ও অগাস্ট কুথ দুজনই আলোচনা করেছেন সমাজ উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে। সেন্ট সাইমন শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশা দেখে বিচলিত হন এবং তা মোচনের জন্য এক নতুন অধ্যায়, নতুন বিজ্ঞান প্রতিষ্ঠানের চেষ্টা করেন। তিনি সমাজ বিকাশ ও সমাজের যে পরিবর্তনের একটি নকশা রয়েছে সেই নকশা তৈরি করেন। এরপর 1839 সালে অগাস্ট কুথ হলো সেন্ট সাইমনের ছাত্র। 1839 সালে অগাস্ট কুথ সোসিওলজি শব্দটি চয়ন করে
তিনি এই সোসিওলজি শব্দটির অগাস্ট সোসিওলজি শব্দ চয়ন করার মাধ্যমে সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত হন। 1830 থেকে 1842 সালের মধ্যে কুত এই যে তার একটা বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি অগাস্ট কুতের বিখ্যাত গ্রন্থ হচ্ছে পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফি গ্রন্থটি তিনি কি করেছেন 6টি খণ্ডে বিভক্ত করেছেন, 6টি খণ্ডে প্রকাশিত করেছেন। অগাস্ট কুতের বিখ্যাত গ্রন্থ কি বলো শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফি 1830 সাল থেকে 1842 সালে তিনি 6টি খণ্ডে প্রকাশ করেছেন। ক্লিয়ার? দেখো তারপরে কার্ল মার্কস জার্মান দার্শনিক অর্থনীতিবিদ। ব্যক্তিগত সম্পত্তির মালিকানা যে সকল দ্বন্দ্ব সংঘাত এবং শোষণের মূল এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি সম্পত্তির মালিকানা যে সমাজে দ্বন্দ্ব কলহের মূল এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। শ্রেণী বৈষম্য সমাজ গঠন নিয়ে আগ্রহ ছিলেন এবং এ বিষয়ে নানা মতবাদ দেন তিনি। শোষিত সমাজে দুটি শ্রেণী বাস করে, শোষিত আর হচ্ছে শোষক। এই দুটি শ্রেণী সংগ্রামের মধ্যে সামাজিক যে পরিবর্তন ঘটে এটি নিয়ে তিনি আলোচনা। অগাস্ট কুতের যে 3টি চিন্তাধারা নিয়ে তিনি আলোচনা করেছেন, এই 3টি আলোচনার মাঝে আলোচনা করতে গিয়ে কার্ল মার্কস 5টি উৎপাদন পদ্ধতির কথা বলেছেন। একটি হচ্ছে আদিম সাম্যবাদ, 2 নাম্বার হচ্ছে দাস প্রথা, 3 নাম্বার সামন্তবাদ, 4 নাম্বার হচ্ছে পুঁজিবাদ এবং সর্বশেষ 5 নাম্বার হচ্ছে সামন্তবাদ। এটি হচ্ছে কার্ল মার্কসের 5টি পদ্ধতি। ইনি হচ্ছে চার্লস ডারউইন, ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন। তারও একটি বিখ্যাত গ্রন্থ আছে দ্য অরিজিন অফ স্পিসিস। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। এই অরিজিন অফ স্পিসিস গ্রন্থে তিনি বলেছেন সমাজে টিকে থাকতে হলে কি করতে হয়, টিকে থাকার যোগ্যতম একটি অংশ থাকতে হয়। সমাজে টিকে থাকতে হলে কি করতে হয়, বিবর্তনের ধারার মাঝে কি সংগ্রাম করতে হয়, সংগ্রামের মাধ্যমে টিকে থাকতে হয়। তিনি বলেছেন যে যোগ্যতমে টিকে থাকা এবং টিকে থাকার সংগ্রাম, এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মতে জীবন যুদ্ধে যোগ্যতমরা কি করে টিকে থাকে, আর দুর্বল এবং অক্ষমরা কি হয়ে যায়, ভেনিশ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এটি কে বলেছেন? চার্লস ডারউইন। তার কি গ্রন্থটির নাম কি? দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে তিনি বলেছেন যে যারা যোগ্য তারা টিকে থাকে, আর যারা যোগ্য নয়, দুর্বল, তারা কি করে, বিলুপ্ত হয়ে যায়। এখন আমরা যাব পরবর্তী এসে। দেখো আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, হারবার্ট স্পেন্সার। ইনি হচ্ছেন ব্রিটিশ সমাজবিজ্ঞানী। হারবার্ট স্পেন্সার ব্রিটিশ সমাজবিজ্ঞানী। ইনিও নতুন বিজ্ঞান প্রতিষ্ঠার চেষ্টা করেন। ইনি নিজেকে কি বলতেন? সমাজবিজ্ঞান প্রতিষ্ঠাতা ভাবতেন, নিজেকে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা ভাবতেন। ইনি বিজ্ঞান, সামাজিক জীব ও কার্যাবলী সম্পর্কিত যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করে এই বিষয়ে আলোচনা। তিনি মনে করেন প্রকৃতির মতো সমাজের জন্য একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজন, প্রকৃতির মতো সমাজের জন্য আলাদা একটি বিজ্ঞান প্রয়োজন। চার্লস ডারউইন দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। হারবার্ট স্পেন্সার চার্লস ডারউইন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। ডারউইনকে তিনি কিংবা অনুসরণ করতেন। স্পেন্সার জীব দেহের সাথে সমাজ দেহের তুলনা করেছেন। জীব দেহে যেমন হাত, পা, শাখা, কান রয়েছে, সেরকম সমাজ বিজ্ঞানেরও একটা এরকম দেহ রয়েছে বলে মানে প্রত্যেকটা অঙ্গাবয়ব হয়েছে। এ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। হারবার্ট স্পেন্সার জীবদেহের সাথে তুলনা করেছেন।
এখন দেখো এইখানে আছে সিগমন্ড ফ্রয়েড, অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী। তিনি মনোবিশ্লেষণ সিগমন্ড ফ্রয়েড তিনিও কি করছেন, মানুষের সমাজে বাস করা এবং সমাজে কার্যকলাপ যের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। তিনি জৈবিক প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সমাজের সূত্র ব্যাখ্যা করেছেন। জৈবিক প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সমাজের ব্যাখ্যা করেছেন সিগমন্ড ফ্রয়েড। তারপরে যাব আমরা তার পরবর্তী বিজ্ঞানী, ইনি হচ্ছে ফ্যারাডে লুপ প্লেও কি করেছে, তা এই সমাজ বিজ্ঞানের যে প্রাথমিক উৎপত্তি রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে বলেছে ফ্যারাডে লুপ প্লে। তারপর হচ্ছে লুইস হেনরি মর্গান। এই লুইস হেনরি মর্গান 1877 সালে তার বিখ্যাত গ্রন্থ এনশিয়েন্ট সোসাইটি, তার বিখ্যাত গ্রন্থ লুইস হেনরি মর্গানের বিখ্যাত গ্রন্থ এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থে বলেছেন, মানুষের সামাজিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজবদ্ধ মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে থাকে, পর্যায়ক্রমে বিভক্ত হয়ে থাকে। তিনি বলেছেন মানব সমাজ বিবর্তিত হয়ে সভ্য বর্বর অবস্থা থেকে বর্তন অবস্থা থেকে সভ্য অবস্থায় আসছে এবং বর্বর অবস্থা থেকে সভ্য অবস্থায় আসছে। তিনি এই পর্যায়কে 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়টি হচ্ছে তোমার বর্ণদশা, তারপর হচ্ছে কি বর্বর দশা, তারপর হচ্ছে সভ্য দশা, সভ্যতার কথা বলেছেন। লুইস হেনরি 1877 সালে তার বিখ্যাত গ্রন্থে 3টি স্তরের কথা বলেছেন। ইনি হচ্ছেন ইবি টেইলর, বিখ্যাত সমাজ বিজ্ঞানী। ইনি হচ্ছেন বিখ্যাত নৃবিজ্ঞানী। ইনি হচ্ছেন বিখ্যাত নৃবিজ্ঞানী ইবি টেইলর। ইনি সংস্কৃতি হচ্ছে ইতিহাসের বিজ্ঞান, তার সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করে, এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। মানব জাতি আদিমতা, বর্বরতা এবং কি সভ্যতার উপর প্রতিষ্ঠিত, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন ইবি টেইলর। মর্গানের মতো উনিও 3টি পর্যায় নিয়ে আলোচনা করেছেন। সাংস্কৃতিক প্রগতি, সর্বজনীন ব্যবস্থা, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এই ইতিহাস সমাজ দ্বারা চালিত। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আজকে তোমাদের আমি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং সমাজবিজ্ঞানের যে উৎপত্তির যে বিকাশ ধারা বিজ্ঞানগুলো রয়েছে সেগুলোর বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য একটি একক কাজ রেখেছে, আশা করি তোমরা সুন্দরভাবে এই বাসায় করে রাখতে পারবে। সমাজবিজ্ঞানের বিকাশের ভূমিকা রেখেছেন এমন মনীষীদের একটি তালিকা প্রস্তুত করবে। এমন মনীষী বই পড়ে সুন্দর করে এবং আমার আলোচনা যদি মনোযোগ শুনে থাকো তাহলে অবশ্যই এই উত্তরটা লিখে ফেলতে পারবে। এখন আমি এই আলোচনার পরিপ্রেক্ষিতে 3টি প্রশ্ন রেখেছি, দেখো। এবং পূর্বে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার প্রেক্ষিতেও প্রশ্নগুলো রয়েছে। পূর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে রেখেছি, তোমাদের কতটুকু মনে আছে সেটা যাচাই করার জন্য। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ বলো, সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? হ্যাঁ, সোসিওলজি শব্দটির প্রবক্তা হচ্ছে অগাস্ট ক্রুপ। তারপরে দেখো, সমাজ বিজ্ঞান শব্দটি এসেছে কোথা থেকে? ল্যাটিন এবং গ্রিক শব্দ থেকে। তারপরে একটা সংজ্ঞা আছে, দেখো, সমাজ বিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। এটি কার সংজ্ঞা? এমিল ডুরখেম। এখন দেখো, একটি বাড়ি কাজ রেখেছি। এই বাড়ি কাজটি যে সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও পটভূমি বিশ্লেষণ করবে। সমাজ বিজ্ঞানের যে উৎপত্তি আছে এই পটভূমি বিশ্লেষণ করবে। আজকে আমার আলোচনার বিষয় পর্যন্ত ছিল। আশা করি তোমরা সবাই বাসায় বসে সুন্দর করে পড়াশোনা করবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ঘরে থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।